দেখো, প্রবলেম 2 তে বলা হয়েছে পান্না কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টিং। পান্না কোম্পানি ভাবছে অফ ইনভেস্টিং, বিনিয়োগ করতে, ইন আ নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্টে বিনিয়োগ করার কথা ভাবছে পান্না কোম্পানি। এ মেশিন কস্টিং টাকা 50,000, একটা মেশিন যার দাম 50,000 টাকা, কস্টিং মানে দাম বা মূল্য, 50,000 টাকার মূল্যের একটা মেশিন হ্যাজ টু বি প্রকিউর, ক্রয় করতে হবে। প্রকিউর মানে ক্রয় করা। প্রকিউর টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট, এই প্রজেক্ট বাস্তবায়ন করতে 50,000 টাকার একটা মেশিন কিনতে হবে। The estimated life of this machine would be 5 years. এই মেশিনটার আনুমানিক আয়ুষ্কাল হবে 5 বছর। হ্যাভিং নো সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু থাকবে না। সেলভেজ ভ্যালুর বাংলা অর্থ হলো ভগ্ন অবশেষ মূল্য। ভগ্ন অবশেষ মূল্য, ভগ্ন অবশেষ মূল্য কি জিনিস? এটা একটি স্থায়ী সম্পদ ব্যবহার করার পরে বা তার মেয়াদ শেষ হওয়ার পরে তার মূল্য যতটুকু থাকে সেটাকে বলে ভগ্ন অবশেষ মূল্য। এই সেলভেজ ভ্যালুর আরো দুইটা নাম আছে, যে কোনো নামেই পরীক্ষায় আসতে পারে। একটা হলো স্ক্র্যাপ ভ্যালু, আর একটা হলো রেসিডুয়াল ভ্যালু। মনে রেখো, এই দুইটা তিনটা নামের যে কোনো নামেই আসতে পারে। ভগ্ন অবশেষ মূল্য হলো একটি স্থায়ী সম্পদ, তার আয়ুষ্কাল ব্যাপী ব্যবহার করার ফল পরে যদি কোনো মূল্য থাকে সেই মূল্যকে বলে ভগ্ন অবশেষ মূল্য। এটা ডেপ্রিসিয়েশন বের করার কাজে লাগে। এখানে যেহেতু সেলভেজ ভ্যালু নাই, বলছে নো সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু নাই, সুতরাং সেলভেজ ভ্যালুর মান 0। ওকে, আর যখন সেলভেজ ভ্যালুর মান থাকবে তখন এটার ব্যাখ্যা দিব আরো ভালোভাবে। The tax rate of this company, এই কোম্পানির ট্যাক্স রেট ইজ 55%। এই কোম্পানির ট্যাক্স রেট হলো 55%। and does not get any investment allowance, এবং কোনো বিনিয়োগ অ্যালাউন্স নাই। The company charge depreciation on a straight line basis, স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন হিসাব করে এই কোম্পানি। এখন স্ট্রেট লাইন বেসিসের বাংলা অর্থ হলো সরল রৈখিক পদ্ধতি। আর তোমরা এটা জানো কিনা জানি না, ডেপ্রিসিয়েশনের কয়েক ধরনের মেথড আছে, যার মধ্যে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মেথড হলো স্ট্রেট লাইন মেথড বা সরল রৈখিক পদ্ধতি। আমাদের স্ট্রেট লাইন মেথডের শুধু সূত্রটা জানলেই হবে, আর কিছু দরকার নেই। আমাদের প্রশ্নে যদি বলে দেয় যে তুমি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করো, তাহলে আমরা তাই করব। যদি কিছু নাও বলে, আমরা স্ট্রেট লাইন মেথডেই ডেপ্রিসিয়েশন বের করব। ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন হলো অবচয়। অবচয় মানে হলো যে একটি স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে প্রতিনিয়ত তার মূল্য কমে যায়। যেমন তোমার যদি একটা মোটরসাইকেল থাকে, তুমি যদি মোটরসাইকেলটা 2 বছর ব্যবহার করো, তাহলে তুমি যে দামে কিনেছিলে সেই দামে বিক্রি করতে পারবে না। তুমি ব্যবহার করার ফলে ওই স্থায়ী সম্পদের মূল্যটা কিছুটা হলেও কমেছে, ওই যতটুকু কমেছে ওইটাকে বলে অবচয় বা ডেপ্রিসিয়েশন। তো যাই হোক, এখন এই ডেপ্রিসিয়েশনটা আমাদের বের করতে হয় স্ট্রেট লাইন মেথডে। তারপর বলছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, মানে সিএফবিটি উড বি অ্যাজ ফলোজ, নিচে দেওয়া হলো। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স উড বি অ্যাজ ফলোজ, নিচে দেওয়া হলো। দেখো ক্যাশ ফ্লোস কি দেওয়া হয়েছে। প্রথম বছরে ক্যাশ ফ্লোস কত? 10,000 টাকা। দ্বিতীয় বছরে ক্যাশ ফ্লোস কত? 11,000 টাকা। তৃতীয় বছরে ক্যাশ ইনফ্লোস কত? 14,000 টাকা। চতুর্থ বছরে ক্যাশ ইনফ্লো মানে ক্যাশ এসেছে 15,000 টাকা। পঞ্চম বছরে ক্যাশ এসেছে 25,000 টাকা। এগুলো হলো ক্যাশ ইনফ্লোস। বাট এগুলো সব সিএফবিটি, মানে বিফোর ট্যাক্স। ক্যাশ ইনফ্লোস বিফোর ট্যাক্স। কিন্তু আমরা গতদিন যে দুইটা অঙ্ক করেছি ক্লাসে, সবগুলো হলো সিএফএটি, ক্যাশ ইনফ্লোস আফটার ট্যাক্স। এইটাই হলো ঝামেলা। ক্যাশ ইনফ্লোস আফটার ট্যাক্স না হলে অঙ্ক হয় না।
কিন্তু অঙ্কে যদি সিএফ বিটি দেওয়া থাকে তাহলে আমাদের এই সিএফ বিটি তে অঙ্ক হবে না, আমাদের সিএফ বিটি থেকে সিএফ এটি তে রূপান্তর করে নিতে হবে, তারপর অঙ্ক হবে। তাহলে সিএফ বিটি থেকে সিএফ এটি তে যাওয়ার উপায় কি, এটাও আমাদের শিখতে হবে। তো আমি যদি একটু ছোট করে বলি, একটু মনে রাখার চেষ্টা করো। সিএফ বিটি যদি আমাদের দেওয়া থাকে তার থেকে আমরা বাদ দিব ডেপ্রিসিয়েশন, তার থেকে বাদ দিব ডেপ্রিসিয়েশন, বাদ দিলে আমরা পাবো ইবিটি। ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, এই ইবিটি থেকে আমরা বাদ দিব ট্যাক্স, ট্যাক্স বাদ দিলে আমরা পাবো ইএটি আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স এর সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশন যোগ করে দিই, আর্নিং আফটার ট্যাক্স এর সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশন যোগ করে দিই তাহলেই আমরা পাবো সিএফ এটি, তাহলে আমরা পাবো সিএফ এটি। এই হলো সিএফবিটি থেকে সিএফএটি তে আসার উপায়, সিএফবিটি থেকে সিএফএটি তে আসার উপায়। তাহলে দেখো সিএফএটি থাকলে যতগুলো ঘর হবে, কলাম হবে, সিএফবিটি থাকলে তার চেয়ে অনেক বেশি কলাম হবে, অনেক বেশি কলাম করতে হবে। কারণ একটা ইয়ার এর কলাম থাকবে, একটা সিএফবিটির কলাম থাকবে, একটা ডেপ্রিসিয়েশনের কলাম থাকবে, একটা ইবিটির কলাম থাকবে, একটা ট্যাক্সের কলাম থাকবে, একটা ইএটির কলাম থাকবে, একটা সিএবিটির কলাম থাকবে। এতগুলো কলাম করে তারপর অঙ্ক করতে হবে। তো আমরা এটা সহজে পারবো, পারবো না তা না। পিবিপি করতে গেলে সিএপিটির সাথে একটা সিএপিটির কলাম থাকবে। তারপরে যদি এনপিভি করতে চাই তাহলে একটা পিভি ফ্যাক্টরের কলাম থাকবে, একটা পিভির কলাম থাকবে। যদি পিভি অফ পিভিপি করতে চাই তাহলে আর একটা সিপিভির কলাম থাকবে। এই তাহলে দেখো তো কলাম কয়টা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 11টা কলাম হচ্ছে। তো আর যদি আইআরআর বের করতে বলে তাহলে আরো 2টা কলাম হবে, তাহলে 13টা কলাম হবে। এখন আমরা এই অঙ্কে যেহেতু আইআরআর নাই, আল্লাহ বাঁচাইছে, আমরা কমের উপর দিয়ে আগে শিখতে থাকি। আমাদের এখানে মোট 11টা কলাম করতে হবে, 11টা কলাম করলে আমাদের এই অঙ্কটা করা সম্ভব হবে। তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, স্বাভাবিকভাবেই হতে পারে, কারণ এটা তো তোমরা প্রথম করছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা একটা বা দুইটা অঙ্ক করো, এই চ্যাপ্টার সবচেয়ে ইজি মনে হবে, একটু সাহস নিয়ে শুধু শুরু করো। দেখো, এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তো আমরা ওয়ার্কিং দিয়ে ডেপ্রিসিয়েশন বের করতে পারি। প্রথমে ওয়ার্কিং ওয়ান, তো আমরা বের করব ডেপ্রিসিয়েশন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, সূত্র হলো কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ, এটা হলো সূত্র। তো কস্ট কত এই অঙ্কে, দেখো আমাদের কস্ট হলো 50,000 টাকা, মানে 50,000 টাকা। টাকা বিনিয়োগ করতে হবে 50,000 টাকা। স্যালভেজ ভ্যালু কত, দেখো বলছে নো স্যালভেজ ভ্যালু। আর লাইফ কত বছর, দেখো 5 বছরের অঙ্ক, 5 বছরের অঙ্ক। তাহলে আমরা এখান থেকে মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 50,000 টাকা কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু হলো 0, আর নাম্বার অফ ইয়ার মানে 5। তাহলে আমরা 50,000 ভাগ 5 একবারেই যদি করি তাহলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 10,000 টাকা। এটা আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 10,000 টাকা। এই আমরা পেরে গেলাম। এইবার এর নিচে আমরা ছক করব, কলাম করব, কিন্তু আমরা এটা মুছে দিয়ে করছি কারণ আমাদের নিচের জায়গায় হবে না, এটা তো উপরে আছেই। এইবার আমরা করব ক্যালকুলেশন টেবিল। তো আমাদের মোট 11টা কলাম করতে হবে, আমাদের নিশ্চয় মনে আছে আমাদের মোট
11টা কলাম করতে হবে। এগারোটা কলাম করতে হবে। আমরা এক কাজ করি, মাঝখান থেকে ভাগ করে ফেলি। এক পাশে 5টা কলাম করব, এক পাশে 6টা কলাম করব। বাম পাশটা একটু ছোট, এখানে 5টা কলাম করি। তাহলে প্রথম, এর আবার 5টা কলাম করলে আবার একটু, আর ডান পাশে দেখো আমরা 6টা কলাম করব। তাহলে মাঝখানে আগে কলাম অর্ধেক ভাগ করে নিই, মাঝখানে আমরা ভাগ করে নিই, তারপরে 2 ভাগ করে আমরা তিনটা তিনটা কলাম করব। তোমরা এটা অবশ্যই খাতা আর করে করবা, এটা লম্বা করে করলে ধরবে না, এটা আর করেই করতে হবে। এই অঙ্কটা খাতা আর করে করতে হবে। তো দেখো, আমরা তাহলে প্রথমে লিখবো ইয়ার, তারপর লিখবো সিএফ বিটি, তারপরে করব সিএফবিটি থেকে বাদ দিব ডেপ্রিসিয়েশন, তারপরে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হবে ইবিটি, এরপরে এখান থেকে বাদ দিব ট্যাক্স, কত পার্সেন্ট যেন ট্যাক্স, 55%। এরপরে বাদ দিব, ট্যাক্স বাদ দিলে হবে ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স, আর ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে হবে সিএফএটি। এই এবার আমরা, যেহেতু আমাদের পিবিপি বের করতে হবে, তাহলে সিসিএফএটি দরকার, সিসিএফএটি। এরপরে আমাদের পিভি ফ্যাক্টর লাগবে, পিভি ফ্যাক্টর এট কত পার্সেন্ট, দেখো অঙ্কে দেখো পিভি ফ্যাক্টর কত পার্সেন্ট, এখানে বলছে এনপিভি 10%, তার পিভি অফ পিভি 10%, ডিসকাউন্ট রেটও 10%, সবই 10%। তাহলে 10% হলে আমাদের অঙ্ক হয়ে যাবে এট 10%। আচ্ছা, এরপর আমরা বের করব পিভি, আমরা বের করব, এরপরে বের করব পিভি, তারপর বের করব সিপিভি। সিপিভি তোমাদের প্রথমে একটু খারাপ লাগতে পারে যে এটা অনেক বড় অঙ্ক, অনেক কঠিন অঙ্ক, আসলে কিছুই না, খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এখন আমরা কয় বছরের, 5 বছরের, তাহলে 5টা রো করব, 1 2 3 4 5, আর একটা টোটালের ঘর করলাম। এই এই আমাদের ছক কমপ্লিট। এখন আমরা ছকে এক এক করে আমাদের তথ্য বসিয়ে অঙ্ক করব। তো দেখো, আমরা অঙ্ক শুরু করি। আমাদের ইয়ার কয়টা, 5টা, 1 2 3 4 5, 5টা ইয়ার দিয়ে দিলাম। এখন সিএফবিটি, সিএফবিটি আমাদের অঙ্কে দেওয়াই আছে। তো আমরা যদি সিএফবিটি বসাই, দেখো প্রথম বছরের সিএফবিটি হলো 10,000, দ্বিতীয় বছরের সিএফবিটি 11,000, তৃতীয় বছরের 14,000, চতুর্থ বছরের 15,000, তারপর পঞ্চম বছরের 25,000, এটা দেওয়া আছে। এখন
আমরা ডেপ্রিসিয়েশন বের করেছি কত যেন 10,000 টাকা, এবং প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন একই হবে, মনে রেখো প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন একই হয়। স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন একই হবে। তাহলে আমরা 10,000 করে ডেপ্রিসিয়েশনের টাকাটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাবো ইবিটি। তাহলে সিএফবিটি থেকে, সিএফবিটি কোনটা দেখো, এইটা সিএফবিটি, এর থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে পাবো ইবিটি। এখন সিএফবিটি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, বাদ দিয়ে আমরা পাবো ইবিটি। তাহলে প্রথম বছরে দেখো 10,000, ওই থেকে 10,000 বাদ দিলে 0, তারপর 11,000 থেকে বাদ দিলে 11,000 থেকে 10,000 বাদ দিলে হবে 1,000, তারপর হবে 4,000, তারপর হবে 5,000, তারপর হবে 15,000। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। জি স্যার, আচ্ছা, বুঝছি। এইবার বুঝিনি। থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি বেরোবে। হ্যাঁ, এবার আমরা ট্যাক্স বের করব। ট্যাক্স সবসময় বেরোবে, মনে রাখবা, ইবিটির উপর। ট্যাক্স বেরোবে সবসময় ইবিটির উপর। ইবিটির টাকার উপরে 55% হবে ট্যাক্স। কেউ একজন ক্যালকুলেটর ধরো। আচ্ছা, 0-র উপর 55% করলে হয় 0, 1,000-এর উপর 55% করলে হয় 550, তার 4,000-এর উপর 55% করলে হয় 2,200। আচ্ছা, 5,000-এর উপর 55% করলে হয় কত দেখো তো, 2,750। 15,000-এর উপর 55% করলে কত হয় দেখো তো, 15,000-এর উপর 55% করলে কত হয়? 8,250। 8,250। ওকে, এই আমরা পেয়ে গেলাম। এখন ইবিটি থেকে ট্যাক্স বাদ দাও, বাদ দিলে পাবো ইএটি। তাহলে ইএটি প্রথমটা 0, পরেরটা 450, তারপরেরটা 1,800, তারপরেরটা 2,250, তারপরেরটা 7,000, 6,000, 6,000, 600, 750, 6,750। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো আমার ক্যালকুলেশন ভুল গেল কিনা, আমি মুখে মুখে করছি। এইবার কাজ হলো ওই ইএটি যা পেয়েছি এই ইএটির সাথে এই ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিব। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে পাবো সিএপিটি, এই ঘরের টাকা। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে পাবো সিএপিটি। এখন যদি আমরা ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে দেখো সিএপিটি হবে, প্রথমটা হবে 10,000, দ্বিতীয়টা হবে 10,450, তৃতীয়টা হবে 11,800, চতুর্থটা হবে 12,250, এটা হবে 16,750। আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝেছো। বুঝেছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? সিএফএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ হয়েছে, তাই তো? রাইট, ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে হয় সিএফএটি। তো ইএটির ঘর কোনটা? ইএটি ধরো এই 450 এর সাথে যোগ করছি 10,000, তো 10,450। এই 2,250 এর সাথে যোগ করছি 10,000। ডেপ্রিসিয়েশন তো সবই 10,000, এর সাথে এইগুলা যোগ করে দিয়েছি, এই হলো এক্সট্রা করেছি। বুঝেছো না সবাই? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এবার সিসিএপিটি করব। তো সিসিএপিটি মানে, সি মানে কিউমুলেটিভ, সি মানে কিউমুলেটিভ, কিউমুলেটিভ মানে ক্রমযোজিত। ক্রমযোজিত জিনিসটা কি? ক্রমে ক্রমে যোগ করা, ক্রমে ক্রমে যোজন করা, ক্রমে ক্রমে যোজন করা, এটাকে বলা হয় ক্রমযোজিত। ক্রমযোজিত মানে একে একে যোগ করা, এটাকে বলে ক্রমযোজিত। তো প্রথমটার সাথে যোগ করার কিছু নেই, প্রথমটাই থাকবে, আমরা বসাই দিলাম 10,000, প্রথমটাই 10,000 বসাই দিলাম। এর পরেরটা যা আছে তার সাথে এটা যোগ করো, পরেরটা কি আছে? 10,450,
এটা কার কিউমুলেটিভ? সিএপিটির কিউমুলেটিভ। তাহলে সিএপিটি গুলো এক এক করে যোগ করে বসাবো। তাহলে ওই 10,000 এর সাথে এই 10,000 পরে 10,450 যোগ করলে কি হয়? 20,450। 20,450। তারপর 20,450-এর সাথে 11,800 যোগ করো। কিভাবে? তোমরা কি বুঝতে পারছো? 21,800। জি স্যার। এই যে 10,000, এই 10,000-এর সাথে তুমি যোগ করবা এই 10,450। এই করলে দেখো হচ্ছে এই 20,450। হ্যাঁ, এইবার ওই 20,450-এর সাথে এই 20,450-এর সাথে যোগ করব এই 11,800 করে এই ঘরে বসাবো। আবার এর সাথে এইটা যোগ করে এই ঘরে বসাবো। আবার এর সাথে এইটা যোগ করে এই ঘরে বসাবো। এইভাবে এটাকে বলা হয় ক্রমযোজিত। ক্রমে ক্রমে যোগ করা, একে একে যোগ করা, পর পর যোগ করা, এটাকে বলা হয় ক্রমযোজিত। তো আমরা ক্রমযোজিত করে ফেলবো। কেউ একজন করো তো, 20,450 থেকে একসাথে 11,800 যোগ করলে কত হয়? 32,250। তারপর একটা হলো 44,500। 32,250। তারপর কত? 44,500। আর 44,250। লাস্টে একটা 61,250। এই তো। আমার মনে হয় তোমরা বুঝেছো এটা, তাই না? এই পর্যন্ত বুঝেছো না সবাই? জি স্যার। আচ্ছা, এইবার কথা হলো আমাদের পিভি ফ্যাক্টর বের করতে হবে 10%। পিভি ফ্যাক্টর বের করতে হবে 10%। তো পিভি ফ্যাক্টরটা কিভাবে বের করতে হবে? পিভি ফ্যাক্টরের একটা শীট আছে, সরাসরি একটা শীট আছে, মানে একটা বইয়ের পেছনের পেজ। সরাসরি তোমরা এটা পরীক্ষার হলে নিয়ে যাবো, এটা দেখে দেখে পিভি ফ্যাক্টর বের বসাতে পারবা। আমার কাছ থেকে অ্যাটেস্টেড করে নিয়ে তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারো। আর যদি না চাও তাহলে আমি শিখিয়ে দিই কিভাবে বের করতে হয়। এটা সূত্র হলো 1/1 প্লাস i টু দি পাওয়ার n। i টু দি পাওয়ার n, এই সূত্র দিয়ে তোমরা পিভি ফ্যাক্টর বের করতে পারবা। তো এখন এখানে i মানে কি? হার। এখানে হার আছে 10%। তাহলে এটা কত হবে? 1/1 প্লাস 10% মানে কি? 0.10। 10% মানে 0.10। আর যদি প্রথম বছর করো তাহলে n মানে 1। এটা করলে প্রথম বছরের মানটা বেরোয় যাবে। প্রথম বছরের মান কেউ একজন ক্যালকুলেটর থাকলে একটু করো তো। 1.10 আর পাওয়ার 1 দিলে হয় না দিলে হয়, তাহলে 1/1.1 এটা করলে কত স্যার হয় প্লাসটা বলো? স্যার হ্যাঁ, প্লাসটা কি উঠে যাবে? প্লাস মানে কোথায়? ওই যে 1 প্লাস আর একের 1 সাথে প্লাস পয়েন্ট 1 দশ, 1.10। একের সাথে 0.10 যোগ করলে কত হয়? 1.10 হয় না? ও আচ্ছা আচ্ছা। আর পাওয়ার 1 দেওয়া যায় না দেওয়া তাই একই কথা। ও দেখো তো কত হয়েছে? 0.9091। 0.9091। 91। ওকে। তো জিরো না দিলেও হয় তাই তো? না, হ্যাঁ, জিরো না দিলেও হয়, জিরো দিবই না, এখানে আচ্ছা ধরবে না আমাদের। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। এখন এরপর দ্বিতীয় বছর একটা করব, তাই না? এটা তো হলো হ্যাঁ প্রথম বছর, যেহেতু আমরা এটা এই যে পাওয়ার 1 দিয়েছি, n1 দিয়েছি, তার মানে কি এটা প্রথম বছরের এই ঘরে আসবে। এখন যদি আমরা এই দ্বিতীয় বছরের এই ঘরে দিতে চাই তো ওইখানে শুধু চেঞ্জ হবে 1 এর জায়গায় 2। আর হার তো 10%, পিভি ফ্যাক্টরের তো হার 10%। তাহলে আমাদের শুধু 1 এর জায়গায় দিতে হবে 2। এখন 2 না দিয়ে আরেকটা ওয়ে আছে, আমি বলি শোনো আগে। সেটা হলো যে অ্যান্সার হয়েছে এই অ্যান্সারটাকে কেটো না, ক্যালকুলেটরে রাখো, রেখে ভাগ দাও, হারে যেটা আছে ওইটা দিয়ে ভাগ দাও। হারে কি আছে দেখো তো? 1.10। 1.10 না, পয়েন্টের পরে জিরো থাকলে না থাকাই একই জিনিস। 1.1। 1.10 মানে আচ্ছা কি? 1.1
পয়েন্টের শেষে যত জিরো থাকো কোনো ভ্যালু নাই, 1.1 দিয়ে ভাগ দাও শুধু, তোমার যে অ্যান্সারটা আসছে। স্যার তাহলে 0.8264 8264। 64 এটা কি তুমি ক্যালকুলেটরে করছো না মোবাইলে? স্যার মোবাইলে করতেছি, আমার ক্যালকুলেটরটা নষ্ট। আচ্ছা, ক্যালকুলেটর করতেছেন যদি স্যার, এই 5 দেবো না স্যার? ওয়েট ওয়েট 8 to ওয়েট, 6 আমার কথা শোনো, লেট মি ফিনিশ। যদি ক্যালকুলেটরে করে থাকো তাহলে সিস্টেমটা আমি বলে দিচ্ছি। সেটা হলো তোমরা প্রথম অ্যান্সারটা বের করবা কিভাবে, 1/1.1, ওই জিরো দেওয়ার দরকার নেই, 1.1, 1 কে ভাগ করবা 1.1 দিয়ে, দেখবা প্রথমটার মান বেরোবে 0.9091। এরপরে ওই অ্যান্সারটাকে ভাগ করবা আবার 1.1 দিয়ে, দ্বিতীয় বছরের অ্যান্সারটা আসবে। তোমাকে আর ভাগ করা লাগবে না, এবার ইকুয়াল টু চাপ দাও, দিলে তৃতীয় বছরের অ্যান্সারটা আসবে। আবার ইকুয়াল টু চাপ দাও, চতুর্থ বছরের অ্যান্সারটা আসবে। আবার ইকুয়াল টু চাপ দাও, পঞ্চম বছরের অ্যান্সারটা আসবে। মানে খুব সহজেই করা যায় ক্যালকুলেটরে। স্যার এইটা আরো ইজি। হ্যাঁ, বলো তো এখন তৃতীয় বছরে কত হলো? স্যার 0.7513 0.7513। আচ্ছা, এবার বলো চতুর্থ বছরের কত হলো? 0.6 একজন বলো। বল যুবু বল। 6830 63 6830 6830। তারপরের বছরেরটা? 6209 ওকে, এই আমরা পেয়ে গেছি, প্রত্যেক বছরের পিভি ফ্যাক্টরের মানটা পেয়ে গেছি। এটা কি তোমরা বের করতে পারবা সবাই? কথা বলো, সবাই কি পারবা? জি স্যার। ইয়াসিন, সজীব, রিমি, মিথিলা, হাফিজা, ফারহানা, অরিন, বৃষ্টি, তোমরা তো কথা বলছো না। ইমরান, এটা কি পারবা সবাই বের করতে? জি স্যার, পারবো। পারবো এটা স্যার। ওকে, এখন এখন কাজ হলো, এ মজার ব্যাপার, এখন কাজ হলো এই যে পিভি ফ্যাক্টরটা বের করেছি, এর সাথে গুণ হবে সিএপএটি। মনে রেখো, কি গুণ হবে? সিএপএটি। সংশ্লিষ্ট বছরের সিএপএটির সাথে ওই বছরের পিভি ফ্যাক্টর রেটটা গুণ করবা। গুণ করলে আমরা পেয়ে যাব পিভি। আমরা পেয়ে যাব পিভি। কার সাথে গুণ? ওই বছরের পিভি ফ্যাক্টর রেটের সাথে, পিভি ফ্যাক্টরের সাথে গুণ করব সিএপএটি, অন্য কিছু না। কিন্তু এটা অনেকে ভুল করে সিএপএটির সাথে গুণ না করে সিসিএপএটির সাথে গুণ করে ফেলে, কখনোই যেন করো না। সবসময় মনে রাখো আমরা গুণ করব সিএপএটির সাথে, পিভি ফ্যাক্টরের যে মানটা বের হবে সেটা। সিএপএটির সাথে গুণ করব পিভি ফ্যাক্টরের মান। করো তো এক এক করে। প্রথমটা দেখো তো কত হয়। প্রথমটা হয় মনে হয় 9091। 10,000-এর সাথে গুণ করলে হয় 9091। এক একজন এক একটা করো। দ্বিতীয় বছরেরটা একজন করো, তৃতীয় বছরেরটা একজন করো, চতুর্থ স্যার, বছরেরটা। দ্বিতীয় বছরটা আছে স্যার 8635.88। আমরা পয়েন্ট তো দরকার নেই, 8636 পয়েন্ট দেবো। দরকার নেই, পয়েন্ট দরকার নেই। 36 8635 আসছিল স্যার, 0.88 আসছিল। 35 এর জায়গায় 36 দিলাম, 0.8 যেহেতু 36 দিলাম। ওকে, এবার তৃতীয় বছরেরটা কেউ করেছো? তৃতীয় বছরেরটা কেউ করেছো? স্যার 88,653। 88,000 হবে কেন? 8,000, 10,000 হবে, 8,000, 7,000। স্যার CFA 8665, 8665 স্যার। 8,665। পরেরটা করো, পরেরটা আরেকজন করো, তারপরেরটা আরেকজন করো। আর একজন এই পিভি গুলো যোগ করতে থাকো, প্রথম থেকে যোগ করতে থাকো পিভি গুলো। কত হয়েছে বলো? স্যার 8,366। স্যার
হ্যাঁ, আমি 8,000 0.75 জন্য স্যার লিখে করছি। স্যার ওই এরপর 3 নাম্বারটা ভুল গেছে, 3 নাম্বারটা হবে 8,865। এই তো একটা বিপদ, ভুল করো না। 8,865, তাহলে 8,865 দিব, তাই তো? তোর তো ভুল হয়, তোর তো 85 হয় স্যার। 10,400। 8,885 হয় স্যার। কোনটা 8,000, 8,885 আবার? 3 তিন নাম্বারটা নাম্বার স্যার, 8,885। আচ্ছা, 8,885। এই এত কথা বলো না। এই হলো আমরা পিভি পেলাম। এবার এটাকে আবার আমরা কিউমুলেটিভ করব। তাহলে প্রথমটা বসাবো 90, 91, তারপর দ্বিতীয়টা বসাবো, এটার সাথে এইটা যোগ করে এখানে বসাবো, তারপরে আবার ওখানে যেটা হবে তার সাথে যোগ করে এখানে বসাবো, এটার সাথে যোগ করে এখানে বসাবো, এটার সাথে যোগ করে এখানে বসাবো। এভাবে আমরা কিউমুলেটিভ করব। আজকে এই ছক তোমাদের বুঝাইছি, এই পর্যন্ত থাক। আগামীকাল আমরা এই অঙ্কটা কমপ্লিট করব। তোমরা এই ছকটা বুঝে নাও, রেকর্ড ক্লাসটা বারবার দেখবা, দেখে ছকটা খুব সুন্দর করে বুঝে রাখো।